এই ধৃত জঙ্গি হামিম মণ্ডলের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তদন্তে আর কি তথ্য উঠে এসেছে আমরা সরাসরি একবার কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো, আমরা বর্ধমান থানার সামনে রয়েছি। 14 দিনের পুলিশ হেফাজত এই হামিম মণ্ডলের রয়েছে। পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় কলকাতায় নিয়ে গিয়ে শুরু করবেন এবং তা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেগুলো তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সেগুলো এক্সামিন করার কাজ চলবে। এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই হামিম 24 বছরের হামিম, যে আগে থাকতো হাওড়াতে পিলখানাতে, পরবর্তী ক্ষেত্রে উচ্ছেদের পর রেনেসা টাউনশিপে চলে আসে। সে কিন্তু সাজ্জাদ ভাট এর যে গ্রুপ, সেই গ্রুপকে তথ্য সরবরাহ করতো বলে এসটিএফ সূত্রে খবর। এই সাজ্জাদ ভাট হচ্ছে পুলওয়ামার যে অ্যাটাক হয়েছিল, আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের অন্যতম চক্রী। এমনটাই কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ যে ইনভেস্টিগেশন করেছিল তাতে উঠে এসেছিল। এবং এই সাজ্জাদ ভাটের যারা গ্রুপের অধিকাংশ সদস্যই পাকিস্তানে তারা অপারেট করে, সেই সাজ্জাদ ভাটকে যে গ্রুপ তাদেরকে বিভিন্ন রকমের তথ্য, কি তথ্য, নাম্বার 1 হচ্ছে রিক্রুটমেন্ট তাদের, অর্থাৎ এখানে তাদের শাখা সংগঠন যাতে বিস্তৃত হয় তার সেটার হেল্প, এবং তার পাশাপাশি এখানে বিভিন্ন জায়গায় রেকি করা এবং রাজনৈতিক নেতাদের সম্পর্কে বিভিন্ন ওভারভিউ বা তথ্য সেগুলো নিয়ে পাকিস্তানে সরবরাহ করা। যারা এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে এরকমই মারাত্মক অভিযোগ এই 24 বছরের যুবকের বিরুদ্ধে রয়েছে। এবং এখন এসটিএফ আধিকারিকরা যেটা দেখবেন যে কজনকে রিক্রুট করা হয়েছিল, আদৌ রিক্রুটমেন্ট হয়েছিল কিনা, কোন কোন রাজনৈতিক নেতার প্রোফাইল ওরা এক্সামিন করেছে এবং সেই তথ্য ওরা কোথায় পাঠিয়েছে এবং কোন জায়গা রেকি করা হয়েছে। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পিলখানায় একটা যে জায়গায় এই পরিবার থাকতো, যারা জামা কাপড়ের মধ্যে স্টিকারিং এর কাজ করতো বারকোডের, সেখানে তারা উচ্ছেদের পর তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে সেখানে উচ্ছেদের পর তারা রেনেসার মতো অভিজাত টাউনশিপে এসে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। কাজে এই যে টাকা, রেনেসা টাউনশিপে থাকার জন্য যে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন, সেই টাকার সংস্থান কি তারা নিজেরা করেছিল নাকি এই ফান্ডিং তারা অন্য কোনো জায়গা থেকে হেল্প পেয়েছিল তথ্য সরবরাহ করে? এরকমই বিভিন্ন আনআনসার্ড কোয়েশ্চেন রয়েছে যেগুলোর উত্তর তদন্তকারী আধিকারিকরা একদম এইগুলো সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। কিন্তু এই হামিম মণ্ডল, 24 বছরের হামিম মণ্ডল, তার যেটা মূল কাজ ছিল যেরকম জানা যাচ্ছে যে সাজ্জাদ ভাটকে তথ্য সংগ্রহ করা। কিন্তু আমি এখান থেকে ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন, ব্রিগেডিয়ার দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, একটা যেটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে এই ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন এবং মোবাইল চার্ট ছিল, মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার নির্দেশ ছিল। অর্থাৎ কোথাও গিয়ে বেঙ্গল এসটিএফ এটা সন্দেহ করছে যে মুখ্যমন্ত্রীর উপর কি তাহলে হামলার ছক ছিল, এই আশঙ্কাটা করা হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী সহ আর কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় তার কাছে রয়েছে? এটা একটা সত্যি ধন্দের জায়গা। তদন্তের ক্ষেত্রে আমরা অনেক কিছুই বলতে পারি না, কিন্তু এই টার্গেটটা কেন করা হচ্ছে? একেবারেই আমি আপনাকে বলতে চাই যে এই যে ঘটনাটি পশ্চিমবঙ্গে ঘটেছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা না। সারা ভারতবর্ষে গত 7 মাসে উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব আর ঝাড়খণ্ডে একই রকম ঘটনা ঘটছে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য দুঃখের ব্যাপার যে আমাদের মুখ্যমন্ত্রী তার মধ্যে ইনভলভ হয়ে গেছেন টার্গেট হিসাবে। আদারওয়াইজ এটা পাকিস্তানের একজন শেহজাদি ভাট্টি বলে তার নেটওয়ার্ক চলছে, যারা সোশ্যাল মিডিয়া থেকে রিক্রুটমেন্ট করছে, ডিজিটাল রিক্রুটমেন্ট, এবং ইয়াং ছেলেদের, ইয়াং মেয়েদের ধরছে যারা বেকার, যাদের কর্মসংস্থান নেই, এবং তাদেরকে ধরে টার্গেট করে পে ফর পার টাস্ক, এক একটা টাস্ক করলে কাজ দিচ্ছে। কাউকে হয়তো দেয়াল লিখন করছে, সেটা ভালো করে করলে অল্প টাকা দিয়ে নেক্সট কাজ দিচ্ছে। এবং এই ছেলেটি যে ধরা পড়েছে মণ্ডল, হামিম মণ্ডল, তিনি মুখ্যমন্ত্রীর ফটো পাঠিয়েছেন এবং আমাদের একজন উত্তর হাওড়ার বিধায়কের কিডন্যাপিংয়ের প্ল্যান করছিলেন। তার মানে ইনি বেশ দৃঢ়ভাবে কাজ করেছেন এনার সাথে। এবার কিছুদিন আগে, জাস্ট 1 সপ্তাহ আগে, আসাম থেকে বড় ধরপাকড় হয়েছে এদের। তার কিছুদিন আগে রাজস্থান থেকে 900 জন মানুষকে সন্দেহের আওতায় এনেছে এই দলটির পিছনে, যারা সোশ্যাল মিডিয়া দিয়ে এই কাজগুলো করছে। এরা অদৃশ্যভাবে করছে, ছায়া যুদ্ধ করছে, ডিজিটাল রিক্রুটমেন্ট করছে, ডিজিটাল পেমেন্ট করছে। এদের লিডার যিনি, তিনি পাকিস্তান থেকে, এখন তিনি নিজে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন এবং পাকিস্তান থেকে তিনি এখন দুবাইতে থাকেন শোনা যাচ্ছে। এইবার এদের যে মোডাস অপারান্ডাই, সেটা আমাদের দেশের পুলিশের কাছেও নতুন, রাজ্যের পুলিশের কাছে তো বটেই। কিন্তু তাহলে কি আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকবো? না,
আমাদের মানে আমি বলবো যে এসটিএফ অত্যন্ত ভালোভাবে একটা কাজ করে এটাকে সম্পূর্ণ করেছে যে একে এখন ইন্টারভেনশন করা হবে, অনেক বড় জাল পাওয়া যাবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী হালে কিছু এমন কাজ করেছেন, যেমন বাংলাদেশের ফেন্সিং এর জন্য বিএসএফ কে জমি প্রদান করা, বা শিলিগুড়ি করিডোরের কাছে 7টি ন্যাশনাল হাইওয়েতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে আর NHIDCL কে জমি প্রদান করা, বা ডিলিট ডিপোর্ট বলা, এবং বাংলাদেশের জাতীয় সংসদে ওনার নামে বিতর্ক সৃষ্টি হওয়া যে এতগুলো দেশে মুখ্যমন্ত্রী আছে তার মধ্যে ওনার নাম করে বাংলাদেশের এমপিরা বলছেন তাদের স্পিকারকে যে ভারতবর্ষকে বলা হোক ওনাকে সংযত করতে। এবং এখানেও অনেক মানুষ ব্যবসাদারদের মুখে রুটি কেড়ে নেওয়া, যেমন আমরা বীরভূমে আজকে দেখছি 280টা বড় বড় গাড়ি, ট্রাক, ডাম্পার ধরা পড়েছে 50 কিলো সোনা। এমনি সারা বিজনেস যেটা চলছিল সেটাতেও ড্রাগের বিজনেস হতো বাংলাদেশ থেকে, নারী পাচার, গরু পাচার, ড্রাগ, অস্ত্র পাচার এবং টেররিস্ট আদান প্রদান। এবং আনসারুল বাংলা জেসাদ রহমানি কিছুদিন আগে আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রীকে একটি ডাক দিয়েছিলেন তার তরফ থেকে যে উনি কেন মানে সংগঠন গড়ছেন না এরকম করে। তো সেখানে এখন কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন পশ্চিমবঙ্গের বর্তমান শাসন ব্যবস্থা, বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রী। এবং সেখানে তার সিকিউরিটিতে কখনো কখনো আমি নিজে কোনো একটি নাম বলছি না, রাজ্যে মুখ্যমন্ত্রী সিকিউরিটি ডিলে ছিলাম, কোথাও আমি দেখতে পাই যে হয়তো অতটা সিকিউরিটি টাইট না। আমি পুলিশের তরফ থেকে বলছি না, অনেক সময় রাজনৈতিক মানুষরা জনসাধারণের সঙ্গে সংযোগ বজায় রাখবার জন্য নিজের সিকিউরিটির মানে একটু গাফিলতি করে দেন। তো আমার মনে হয় এইটার থেকে আমাদের সবার একটা শিক্ষা নেওয়া উচিত, সংযত হওয়া উচিত এবং পাবলিক ভিজিট কম করা উচিত, এবং যতক্ষণ না অবধি ওনার হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি দেওয়া হয় ওনাকে। এবং সেখানে এই কিন্তু একজন না, এর আগে আমরা বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এয়ারপোর্টে দেখেছি যে টেররিস্টের একটা ঘাঁটির চেষ্টা করা হচ্ছে। টেররিস্টদের এই ঘাঁটি এবং সেই দিকে তদন্ত কিভাবে এগোচ্ছে অবশ্যই আমাদের নজর থাকবে। দেবাশিস দাসকে আমি বলবো সঙ্গে থাকতে। এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে কি বলেছেন যে বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেপ্তারের বিষয়টি সংবেদনশীল, এই নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। কি বলেছেন তিনি শুনুন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CM-কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয়ে ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। আবার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।